কায়া এবার রেগে মেগে ঘোমটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। চূড়ান্ত ঝগড়াটে মহিলার মতন স্নিগ্ধের দিকে আঙুল তাক করে বলল, মজা আর না স্নিগ্ধ, বেশি হয়ে যাচ্ছে। আমার অস্বস্তি বুঝতে পারছো না তুমি? না করেছি এসব করবো না, তারপরও এমন করে আমি বাসর রাতও মানব না। অন্য রুমে চলে যাব কিন্তু বলে দিলাম। আপনি থেকে তুমি, ঠিক এইবার স্নিগ্ধের টনক নড়ল। সাথে সাথেই হ্যান্ডকাফ রেখে দিল ড্রয়ারে। এগিয়ে এলো দ্রুত কায়ার দিকে। স্নিগ্ধ কায়ার হাত ধরতে কায়া ছাড়ি দিয়ে সরিয়ে দিল, মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলেও রাগের তেজ দেখিয়ে। স্নিগ্ধ আবার ধরল, কায়া আবার ছেড়ে দিল। এক পর্যায়ে স্নিগ্ধ কায়াকে টেনে এনে মিশিয়ে নিল নিজের সাথে। সরি সরি সরি, আমি জাস্ট বোঝাতে চেয়েছি এসব ফ্র্যান্টি পড়তে যতটা না মজা, বাস্তবে এক্সপ্রেস করা খুব ভয়াবহ। আমি অনেক দিন তোকে মানা করেছি কায়া, তাও আমাকে লুকিয়ে অন্য আইডি থেকে তুই এসব পড়িসনি, মিথ্যা বলবি না। কায়া চোখ নামিয়ে নিল, জবাব নেই ওর কাছে। স্নিগ্ধ কায়ার থুতনি চেপে ওর মুখটা তুলে ধরে বলল, তাই একটু শিক্ষা দিলাম আর কি। আরেকবার যদি দেখি আমাকে লুকিয়ে এসব পড়তে আবার। কায়ার সাথে সাথেই বলল, পরবো না তো, আর জীবনেও পরবো না, মাপ চাই। স্নিগ্ধ হেসে কায়ার কপালে চুমু খেলো। গুড লাক। কায়ার স্নিগ্ধের বুকের সাথেই পড়ে থাকলো। স্নিগ্ধ এক সময় ডাকলো বড্ড নরম স্বরে। কায়া যান। কায়া স্নিগ্ধের বুকের মধ্যেই পড়ে আছে আরামে, চোখ দুটো শান্তিতে বুঝে। স্নিগ্ধের ডাকে আস্তে করে জবাব দিল। হুম। স্নিগ্ধ কায়ার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, গোসল করা উচিত মেইফ, আমাদের সারাদিন ধকলে রেস্ট আছে তো। কায়া হয়তো বোঝে, চুপচাপ সরে এলো। স্নিগ্ধকে রেখে লাগেজ থেকে শাড়ি বের করতে গেলে স্নিগ্ধ বলল, শাড়িতে কমফোর্ট পরবি, কামিজ পরে ফেল না হয়। কায়া শুনে শাড়ি বের করতে করতে বলল, আমার শখ ছিল বিয়ের পর শাড়ি পরবো অলওয়েজ। কমফোর্ট না পেলে বদলে নেব পরে, এখন পরি। কায়া শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে গেল। স্নিগ্ধ মোবাইল নিয়ে বসল। আজ বেশ কটা ছবি তুলেছে ওর বন্ধুরা, সেসব পাঠানো হয়েছে সবটাই স্নিগ্ধের নম্বরে। স্নিগ্ধ সেখান থেকে একটা ছবি নিয়ে কায়ার মুখটা কেটে নিজের ইনস্টাতে পোস্ট দিল, ফেসবুকেও দিল, সাথে ক্যাপশন দিল, ফ্রম পাতানো বোন টু বউ, বিগিনিং অফ এ নিউ জার্নি। সাথে কায়ার ফেসবুক আইডিটা নিজের আইডিতে ম্যারেজ স্ট্যাটাস দিয়ে অ্যাড করে দিল। পোস্ট দিয়ে ফোন রাখতেই দেখে কায়া বেরিয়েছে। স্নিগ্ধ নিজেও গোসল করে এসেছে, রুমেই কাপড় বদলে ফের ঘরের ট্রাউজার টি শার্ট পরে নিয়েছে। কায়া বেরোতেই কায়ার জন্যে বিছানায় ওর খালি পাশটা দেখিয়ে বলল, আয়। কায়া লজ্জা পেল কেন যেন। মিনমিন করে এসে স্নিগ্ধের পাশটায় শুরো বেশ দূরত্ব রেখে নিজের বালিশে মাথাটা রাখা মাত্রই স্নিগ্ধ এক ঝাঁপে এগিয়ে এসে ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখলো। কায়া যেন থরথরিয়ে কেঁপে উঠল। স্নিগ্ধ ওর ঘাড়ে নাক মুখ ঘষতে ঘষতে ভীষণ লো ভয়েসে ফিসফিসালো। দূরে শুলদি কেন? কায়া মিনমিন করে উত্তর দিল। দূরে কই? স্নিগ্ধ ঘাড়ে নাক ঘষে হাসকি ভয়েসে বলল, তাহলে আমি মিথ্যা বলছি? কায়া জবাব দিল না। বেচারিকে স্বামী স্নিগ্ধের অমন স্পর্শ পাথর করে দিচ্ছে ক্রমাগত। শরীরও বোধ হয় অবশ্যই আসতে চাইছে, পা মুচড়ে আসতে চাইছে শুধু। স্নিগ্ধ কায়ার ঘাড়ে নাক ঘষে ঘ্রাণ টেনে নিল। কায়ার শাড়ির আঁচল খামছে ধরে চোখ খিচে ফেললো একসময় স্নিগ্ধ লো ভয়েসে জানতে চাইল, ঘুম হয়েছে আজ? ঘুম ধরেছে এখনো? টায়ার্ড? বোকারা কায়া বুঝে এই কথার অর্থ। স্নিগ্ধের দিকে না ফিরেই কোনো রকমে জবাব দিল। হুম। স্নিগ্ধ হাসল, ফোরন কেটে বলল, ডাক রোমান্টিক স্বামী চাস নাকি? সফট রোমান্টিক স্বামী। তোর রাত আজ তোর মর্জিতে মতো প্লে করব। কায়া এবার রেগে ওঠে, গায়ের জোরে খামচে ধরে স্নিগ্ধের হাত। স্নিগ্ধ হাসতে হাসতে কায়ার গালে চুমু খেল। মজা করছিলাম, রাখিস না। কায়া আবার মুখ ফিরিয়ে নিল। স্নিগ্ধ কায়ার ঘাড়ে ঠোঁট চেপে ধরে, কায়ার হাতটা টেনে এনে আঙুলের ভাঁজে চেপে ধরে। এক সময় বলে, এই একটা রাতের জন্য কত কি করলাম আমরা, তাই না? অদ্ভুত ব্যাপার, আমরা স্বামী স্ত্রীর রূপেই একই বেডে শুয়েছি,
কেউ এখন থেকে আমাদের কিছু বলবে না। ইফেক্টটা আম্মুও না, তোর গুণধর বাপও না। কায়া স্নিগ্ধের বুকে গা এলিয়ে দিয়ে শুনতে থাকে চুপচাপ। স্নিগ্ধ এক সময় দোনামোনা করতে থাকে, নার্ভাস কণ্ঠে কোনো রকমে বলল, তুই কি রাজি? মানে আজ রাতে যদি বলি অপেক্ষা করব? আমি আসলে জোর জবরদস্তি ছাড়ছি না। তুই তুই কি বুঝতে পারছিস আসলে আমি? স্নিগ্ধের গলা কাঁপছে, প্রচণ্ড নার্ভাস, বুঝতে পারছে না এসব ব্যাপারে কনসার্ন নেওয়াটা আদৌ হচ্ছে কি না ঠিকঠাক। কায়া থামলো ওদিকে, জোরে একটা শ্বাস নিয়ে এদিক ফিরে সোজা স্নিগ্ধের বুকের সাথে নাক মুখ ঘষে ওকে জড়িয়ে ধরল, বলল, ধৈর্যের অনেক পরীক্ষা দিয়েছেন, আর নেব না। স্নিগ্ধ হা হয়ে যায়। কায়াকে অবাক চোখে একবার দেখেই পরপর হেসে ওঠে নিঃশব্দে। কায়াকে সাথে সাথেই নিজের বুকের নিচে ফেলে দিল। কায়া লজ্জায় দু হাতে মুখ ঢাকে। স্নিগ্ধ হাসে, গুনগুন করে গান গায়, আজ তোকে পেলে রাতে, ওরে রাত যদি আসে, আমিও সেই রাতে চাই না তোর ভোর, ভোর ভোর ভোর, চাই না তোর ভোরকে কায়ার বাচ্চা। কায়া লজ্জায় স্নিগ্ধকে খামচায়। ছি, অসভ্য কোথাকার। সেদিনের পর জীবনের কয়েকটা বসন্ত কাটিয়েছে সিদ্দিক মহলের সব সদস্য। সবার জীবনে উত্থাল পাথাল বাঁক পেরিয়ে আজও ওরা একসাথে। এই সময়ের মধ্যে কখনো যে সম্পর্কে বিরক্তি আসেনি, টানাপোড়েন আসেনি তা কিন্তু নয়, এসেছে। তবে কাব্য, কুহু, কায়া, স্নিগ্ধ দুই জোড়া দম্পতি তা অত্যন্ত সাহস, ভালোবাসা দিয়ে আগলে রেখেছে একে অন্যকে। আর আজ ওরা সবাই পরিপূর্ণ। এই মুহূর্তে স্নিগ্ধ থেকে শুরু করে সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য কাব্যদের ড্রয়িং রুমে বসে আছে। সবার তীব্র মনোযোগ টিভির দিকে। আজ টিভিতে একজন সদ্য বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ট্রফি আনা খেলোয়াড়কে দেখানো হবে, যে অল্প সময়ে ন্যাশনাল ফুটবল টিমের প্রধান ক্যাপ্টেন হয়েছে। আজ তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে বেশ জাঁকজমকভাবে। কুহু পপকর্ন নিয়ে সোফায় পায়ের উপর পা তুলে বসেছে। পাশে কায়া বসে আছে, ও রিল বানাবে, সেজন্য টেমপ্লেট সিলেক্ট করছে ক্যাপকাট থেকে। স্নিগ্ধ কায়ার পাশে বসে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে টিভির দিকে চেয়ে আছে। বেচারার অপেক্ষাও করতে পারছে না। শামীমা মাত্রই রান্নাঘরে বাতি নিভিয়ে এসে বসলেন। কবিতা, সাদাত একসাথে বসেছেন। সাদাত খবরের কাগজ রেখে স্ত্রীর মুখের দিকে একবার তাকিয়ে আবার মেয়ের মুখের দিকে তাকান। কুহুর চোখে মুখে আজ যেন খুশি ধরছে না। স্বামীর উন্নতি দুই চোখে দেখেও হয়তোবা মেয়েদের নারীত্বের শান্তি। মেয়েকে দেখতে দেখতে এক সময় সাদাতের চোখ ঝুরিয়ে আসে। উনি নরম কণ্ঠে ডাকেন, কুহু, এত পপকর্ন খেলে পেটে অসুখ হবে না? আজকেও কয়েকবার বমি করেছো, তারপরেও খাচ্ছ এটা, হ্যাঁ? কুহু টিভি থেকে চোখ সরিয়ে বলল, জানি না, অপেক্ষা করতে করতে খালি মুখে বসে থাকতে ভালো লাগছে না। ৮টার প্রোগ্রাম, ৮টা ৫ বেজে গেল, শুরু করবে কখন? ধুর। কবিতা মেয়ের অধৈর্য ব্যবহার দেখে এক ধমক দিলেন, এই চুপ করে বস, বেশি কথা বলে শুধু। আর বাবা নে বলল শুনিসনি, পপকর্নটা রাখ, আর খাইস না, ফল আছে না, ওগুলো খা। কুহু মায়ের ধমকে চুপচাপ গোমরা মুখে পপকর্ন রেখে দিল। পাশ থেকে শামীমা বললেন, ওর আজকাল কি যে হয়েছে, দুপুরেও খায় না ঠিকঠাক। আগে তো চা খেত, এখন ওটাও খাচ্ছে না, আর খালি পেটে পপকর্ন গিলছে। কুহু মা শাশুড়ির রাগারাগি পাশ কাটিয়ে আবার টিভির দিকে চেয়ে রইল হা করে। কায়া পাশ থেকে হঠাৎ কি মনে করে কুহুর কানের কাছে বিড় করে বলল, কুহুপু, তুমি কি বাই চান্স প্রেগনেন্ট? হুম হুম। কুহু এ যাত্রায় মহাবিরক্ত হয়ে তাকালো কায়ার দিকে। কায়া নিজেও থতমত ভঙ্গিতে তাকালো কুহুর দিকে। কুহু চূড়ান্ত বিরক্ত হয়ে বলে, সিরিয়াসলি, এখন এসব বলার সময়? চুপ করে বসে থাক, খালি আছে উল্টা পাল্টা চিন্তায়, ফাজিল কোথাকার। কুহুর এক ধমকে কায়ের রীতিমতো চুপসে গেল। বাকিটাক্ষণ কুহুকে আর বিরক্ত করলো না। আলগোছে চুপ করে স্নিগ্ধের গায়ের সাথে মিশে এসে বসল। ওকে মন্দ বলেছে কিছু? ভালো কথাই তো বলেছে। খাওয়ার রুচি নেই, বমি হওয়া, এসব তো ওটারই লক্ষণ। শুধু শুধু কুহুপু বকলো ওকে। প্রোগ্রাম শুরু হয়েছে। অন্য খেলোয়াড়দের বক্তব্য নেওয়া শেষ হলে এবার কাব্যের দিকে ক্যামেরা ঘোরানো হলো। কাব্য দাঁড়িয়ে আছে, পেছনে হরেক রকম ব্র্যান্ডের প্রমোশনাল ড্যাশবোর্ড। কাব্য সেটার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে।
পাশেই মেয়ে উপস্থাপিকা মাইক হাতে উচ্ছল কণ্ঠে বলছেন, কাব্য বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেনশিপ পেয়ে কেমন বোধ করছেন? যদি দর্শকদের একটু নিজের অনুভূতি সম্পর্কে বলতেন। কাব্য মাইক হাতে নিয়ে একবারও মেয়েটার দিকে তাকালো না, ওভাবেই মাথা নিচু করে বলা শুরু করো, রিয়েলি ইটস আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। আমার মনে হয় আমার দায়িত্ব বেড়েছে আরো। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আরো পরিশ্রম, হার্ডওয়ার্ক করতে হবে। এটা যতটা না খুশির তার থেকে অনেক বেশি রেসপন্সিবিলিটির কাজ, এন্ড আমি চেষ্টা করব নিজের বেস্টটা দেওয়ার। মেয়ে উপস্থাপিকা ওয়েস্টার্ন ড্রেস পরা ছিল দেখে কুহুর শুরুতে বড্ড কেমন কেমন লাগছিল, কিন্তু কাব্য একেবারের জন্যও ওই উপস্থাপিকার দিকে তাকায়নি দেখে কুহুর হঠাৎ সব ভালো লাগতে শুরু করে। ইচ্ছে করছিল কাব্যকে ছুটে গিয়ে জড়িয়ে ধরতে। এত ভালো কেন ওর স্বামী কাব্য, এত লয়াল ওর প্রতি? উপস্থাপিকা আবার প্রশ্ন করেন, দ্যাটস গ্রেট। আমরাও আপনার থেকে চমৎকার সব পারফরমেন্স আশা করছি। এবার কিছু ব্যক্তিগত প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন। কাব্য কথাটা নিচু করে হাসল স্রেফ। উপস্থাপিকা আশ্বাস পেয়ে প্রশ্ন করেন, আপনার ম্যারিড লাইফ কেমন যাচ্ছে? স্ত্রী নিশ্চয়ই এই প্রোগ্রাম দেখছেন, কি মনে হয় তিনি কেমন বোধ করছেন? কাব্য লাজুক হাসল মাথাটা নিচু করে। স্বামীমা থেকে শুরু করে বড়রা নিজেরাও লজ্জা পেয়ে হাসলেন। কাব্য ওভাবেই বলে, শিল বি হ্যাপি। বাসা গেলে বুঝতে পারবে যে হ্যাপির মাত্রা কতটা ছিল। ওসব আমাদের বেডরুম অবধিই থাকুক। উপস্থাপিকা হাসলেন পাল্টা। কুহুর স্বস্তি পেরো চোরা চোখে একবার বাবা মায়ের দিকে চেয়ে আবার মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। উপস্থাপিকা আবার প্রশ্ন করেন, আপনি নিজের প্রেমিক হিসেবে কত দিবেন? কাব্য আবার মাথাটা নামিয়ে হাসল। মাইক হাতে আবার জবাব দিল, প্রেমিক হিসেবে 0, কিন্তু হাজবেন্ড হিসেবে আই গেস 100। উপস্থাপিকা এবার আগ্রহ দেখালেন। প্রেমিক হিসেবে 0 কেন? কাব্য জবাব দিল, প্রেমিক হিসেবে আমি লুজার ছিলাম অনেক। হাজবেন্ড হিসেবে আমি একটা মেয়ের জন্য অনেক বেহায়া হয়েছি। আছে আমার স্ত্রী, সে আমার জীবনের সবচেয়ে ফার্স্ট ট্রফি, যে ট্রফি আমি চূড়ান্ত কষ্ট করে জিতেছি। আপনাদের কি লাভ ম্যারেজ? উপস্থাপিকা জানতে চাইলেন। কাব্য হাসল, মাথাটা নামিয়ে আবার জবাব দিল, অমনি কিছু একটা। আমার স্ত্রী আমার কাজিন ছিল। কে আগে ভালোবেসেছে? উপস্থাপিকা আবার জিজ্ঞেস করেন। কাব্য এইবার ঠিক সোজা ক্যামেরার দিকে তাকানো। ও জানে কুহু এখন টিভির সামনেই বসে আছে, আর বসে ঠিক ওকেই দেখে যাচ্ছে। কাব্য সামান্য হেসে কুহুর উদ্দেশ্যেই জবাবটা ছুঁল। শি ফল ফার্স্ট, বাট আই ফল হার্ডার। উপস্থাপিকা হেসে বলেন, শুভকামনা রইল আপনাদের দাম্পত্য জীবনের জন্য কাব্য। ভালো থাকবেন, আর আমাদের ফুটবল টিমকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করবেন আশা রাখছি। কাব্য মাথাটা নামিয়ে ছোট করে বলল, ধন্যবাদ। প্রোগ্রাম শেষ হয়ে গেল। টিভি অফ করে সবাই এবার হা করে কুহুর দিকে তাকিয়ে আছে। কাব্যের এক একটা কথা কারোরই মাথায় ঠিকঠাক ঢোকেনি। সবাই সন্দেহের চোখে কুহুর দিকে তাকাতেই কুহু থতমত খেয়ে গেল। কোনো রকমের সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার না আসলে পড়া আছে, আমি যাই। হ্যাঁ, ওকে, বাই। কুহু এক দৌড়ে পপকর্ন নিয়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। ও যেতেই কায়ার দিকে সবাই প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই কায়া আমতা আমতা করে বলল, সরি, দেরি হয়ে গেল অনেক। খেয়েছিস তুই? আমি আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ। কায়া রান্নাঘরে ছুটল। স্নিগ্ধের দিকে তাকাতেই স্নিগ্ধ দ্রুত উঠে দাঁড়ালো। সোফাতে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল, চার্জার? আমি চার্জারটা পাচ্ছি না, কই যে রাখলাম। রুমে বেবি, খুঁজে আসি আমি, বাই। স্নিগ্ধ নিজের রুমে ঢুকে গেল। বাকিরা ওদের এসব টানা হিস্ট্রে দেখে ছোট একটা শ্বাস ফেললেন। অথচ ওদের মধ্যে কবিতা বড্ড আমোদে আছেন। কারণ কারণ উনি সব জানেন শুরু থেকে এখন অবধি। মেয়েটা চোখের সামনে তারই নাকের নিচে প্রেমে পড়বে, ভালোবাসবে, ভাঙবে, আবার উনি জানবেন না। হয় নাকি তা? একমাত্র মেয়ে পুতুলের মতো উনি সবটা সময় চোখে চোখে রেখেছেন। কবিতা সব জানেন, সব। মনে মনে কুহুর প্রতি মন থেকে দোয়া আসতো কবিতার। সব পেরিয়ে মেয়েটা আজ সুখী, স্বামী সংসার নিয়ে আনন্দে আছে। এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে কবিতার? রাত বেড়েছে, সবাই খেয়ে দিয়ে নিজেদের রুমে ঘুমোতে গেছে। শুধু কুহুই জেগে আছে। কাব্য আসেনি এখনো। কাব্য না এলে কুহুর গলা দিয়ে খাবার নামে না। রাত যত রাতই হোক, দুজন একসাথে খেতে বসে দিন শেষে। কুহু নিজের রুমে বসে আছে।
হাতে ফোনটা কিছুদিন আগে কাব্য স্যালারি পেয়ে কিনে দিয়েছিল। আইফোন লেটেস্ট মডেল, তাও নিজের স্যালারির প্রথম ইনকামের টাকায়। কুহুর আজকাল কাব্যের সাথে বাইরে বেরোতে খুব ভালো লাগে। কাব্য সাথে থাকলেই সবাই কুহুকে হিংসের নজরে দেখে। কুহু তা বোকা না, বোঝেও। সেলিব্রিটি কাব্যের বউ। ইস, কুহুর দুহাতে মুখ ঢেকে লজ্জা পেয়ে হাসে। কুহু এই মুহূর্তে বসে বসে ইনস্টাতে বিভিন্ন এডিট দেখছে। আজকে কাব্যের ইন্টারভিউ অনেক ভাইরাল হয়েছে ইয়াং জেনারেশনের মধ্যে। সবাই কাব্য আর কুহুর ছবি দিয়ে রোমান্টিক এডিট বানাচ্ছে। ক্যাপশনে নানা রোমাঞ্চকর ভালোবাসার নাম দেওয়া একটা দারুণ ব্যাপার হচ্ছে। কাব্য কখনো কোনোদিন মিডিয়ার সামনে কুহুকে লুকিয়ে রাখেনি। শুরু থেকেই নিজের আইডিতে কাব্য কুহুর সাথে নিজের কাপল ছবি পোস্ট করত। সেলিব্রিটি হবার পরও সেটার এক চুলও নড়চড় হয়নি। এখনও কাব্য কুহুর সাথে কাপল ছবি আপলোড দেয়। কাব্যের আইডিতে কুহুর আইডি ম্যারিজ স্ট্যাটাস দিয়ে অ্যাড করা এখনও। কাব্য নিজেও চায় কুহুকে সবাই স্ত্রী হিসেবে চিনুক। কুহুর এই ব্যাপারটা বড্ড ভালো লাগে। কাব্য এত কিছুর পরও এক চুলও পরিবর্তন হয়নি। এখনও কুহুকে একটা পুতুলের মতো আগলে রাখে। কুহুর সমস্ত কথা এক বাক্যে শোনে। এত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পায় সবটুকু সময় কুহুকেও দেয়। কুহুর এক জীবনে আর কি পাওয়ার ছিল? কিছু না, কিচ্ছু না, স্রেফ এটুকুই। কুহু এডিট দেখছিল বসে বসে। হঠাৎ দেখতে দেখতে একটা মেয়ের এডিট সামনে এলো। মেয়েটা কুহুর সাথে নিজের তুলনা করে লিখেছে, আজ ফুটবলার কাব্য আমাকে নিয়ে এসব কথা বলতে পারতেন। এই মেয়ের চাইতে আমি বেশি সুন্দরী। আফসোস, খেলোয়াড় কাব্য চোখ থাকতেও অন্ধ। কুহুর এই ক্যাপশন পড়ে মাথাটা গরম হয়ে গেল রীতিমতো। এই মেয়ে সুন্দর? অন্যের বরের দিকে নজর দাও ফালতু, ফাত্রা মেয়ে কোথাকার। কুহু ফোনটা বিছানার উপর ফেলে ফুঁসতে লাগলো। কাব্য ওভাবে বলার পরও কেউ কেন এগুলা বলবে? কি জঘন্য মানসিকতা এদের। কাব্য রুমে এলো খানিক পর, ঘেমে একাকার পুরো। কুহুকে রুমে দেখে ক্লান্ত কণ্ঠে বলল। কুহু নিজেকে শান্ত করলো কোনো রকম, জবাব দিল, না, গোসল করে আসুন, একসাথে খাবো। কাব্য আর কথা বাড়ালো না, গোসল করে নিল। গোসল থেকে এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো দুজন। কুহুর মুখটা তখনও ভার। কাব্য সেটা হয়তো লক্ষ্য করলো। ও বিছানায় হেলান দিয়ে বসে দুহাত ছড়িয়ে দিয়ে কুহুকে ডাকে। এদিকে আয়। কুহু গোমরা মুখে চুপচাপ এগিয়ে গেল। কাব্য ওকে বুকে টেনে চুলে বিলি কাটতে কাটতে বলল, মন খারাপ কেন? ইন্টারভিউ কি খারাপ দিয়েছি? আমি তো ওই মেয়ের দিকে তাকাইও নি তুই বলার পরে, তাও। আমি সেটা নিয়ে মন খারাপ করিনি। মেয়েরা আমায় অনেক হিংসে করে। আমি কি, আচ্ছা, আমাকে আপনার পাশে কি মানায় না কাব্য ভাই? কুহুর কণ্ঠে ইনসিকিউরিটি। কাব্য ভ্রু কুচকাল সাথে সাথেই। আজকে কে আবার মাথাটা উস্কেছে? হ্যাঁ, সারাদিন অবসর বসে মাথাটাকে শয়তানের কারখানা বানাচ্ছিস। কুহু জবাব দিল না। কাব্য কুহুর নীরবতায় দীর্ঘশ্বাস ফেলল। কুহুর মুখটা থুতনি ধরে নিজের দিকে তুলল। ভীষণ নম্র সফট ভয়েসে জানতে চাইল এবার, কি হয়েছে? রিজনেবল বুঝবো কিভাবে? কুহু ছোট শ্বাস ফেলে বলল সবটা। কাব্য হাসে এবার। হাসতে হাসতে কুহুর কপালে চুমু খেল। কুহু রেগে গেল। আপনি হাসছেন? হাসি আসছে আপনার এটা শুনে। এদিকে আমার রাগে মাথাটা ফেটে যাচ্ছে। কাব্য অত্যন্ত নরম কণ্ঠে বোকা কুহুকে বোঝানো, কারণ এটা হাসিরই কথা। এসব একটা দুটো পাগল ছাগল মেয়ে থাকলে কি হয় কুহু? কিচ্ছু না। আমরা ম্যারিড লাইফে ভীষণ ভীষণ সুখী কুহু। এসবে কে কি বললো, কে আমার পাশে কাকে মানাচ্ছে কাকে মানাচ্ছে না, ওরা ঠিক করে দেবে এটা। যেখানে আমরা দুজন জানি আমাদের একজনকে আরেকজনের পাশে চমৎকার মানিয়ে যাচ্ছে। এন্ড আমার কাছে তো মনে হয় আমাদের মতো পারফেক্ট জুটি আর হতেই পারে না। আমরা এটা ভাবছি, এটা কি যথেষ্ট না তোর জন্য? কুহু মুখটায় হাসি ফুটে এবার। কাব্য ভ্রু ও যায়। মন ভরেছে? এবার দেখা। কুহু ভ্রু বাঁকায়। কি দেখাবো? কিনা বললি রাতে দেখাবি? কাব্য মনে করিয়ে দিল। কুহুর মনে পড়ে এখন। ও কাব্যের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর বিছানা থেকে উঠে এসে আলমারির উপর থেকে একটা বিশাল লাগেজ বের করে এনে বিছানার উপর রাখল। কাব্যের ভ্রু তো রীতিমতো কুচকে এলো। এইটা কি আবার লাগেছে কি? কুহু মৃদু হাসল, চোখ টিপে বলল, দেখবেন, খুলি আগে, চমকাবেন না কিন্তু। কাব্য ভ্রু কুচকে তাকিয়ে থাকে শুধু। কুহু হাসছে। শয়তানি হেসে লাগেজ খুলে কাব্যের সামনে মেলে ধরে। লাগেজ খুলল কুহু। আর কাব্য এবার হা হয়ে গেল পুরোপুরি। হা হয়ে একবার লাগেজে ভর্তি জিনিসের দিকে তাকিয়ে আবার কুহুর দিকে তাকালো। কুহু হাসছে শুধু। ওদিকে কাব্য আহাম্মক পুরো।
লাগেজ থেকে সবার আগে ওর পছন্দের আমেরিকা থেকে কেনা ডেনিম জ্যাকেটটা বের করে অবাক হয়ে বলল। এটা না চুরি হয়ে গেছিল? তোর কাছে কি করে এলো? কুহু হাসে শুধু। কাব্য এবার পাশ থেকে একটা ব্লু শার্ট বের করে। ইয়া খোদা, আমার ফেভারিট শার্ট, কত খুঁজলাম, তোর কাছে কি করে এটা? কাব্য একের পর এক জিনিস বের করছে। একটা কিউব বের করে বলল। এটা এটা তো নানু দিয়েছিল আমাকে, আমি অবসেসড ছিলাম এটাতে। এটা এটা এই লাগছে কি করে? কাব্য একটার পর একটা দেখছে। কুহু পাশে বসে শুধু কাব্যের রিয়াকশন দেখে যাচ্ছে। ওর বড্ড মজা লাগছে কাব্যকে এমন হতভম্ব হতে দেখে। কাব্য হঠাৎ একটা পারফিউম বোতল পেল। ইয়াল্লাহ, আমার 15,000 টাকার পারফিউম! এটাও আমার এসব এই লাগেছে কেন? তোর কাছেই বা এলো কি করে? কুহু পাশ থেকে এইবার উত্তর দিল। এসব চুরি করা হয়েছে, চোর হচ্ছেন মিসেস কাব্য। মিসেস মানে? এটা তুই আমার এসব তুই চুরি করেছিস? কাব্যের হা হয়ে যায় একদমই এ যাত্রায়। কুহু হাসতে হাসতে কাব্যের গায়ের উপর পড়ে গেল এবার। কাব্য পরপর ওকে ধরে ফেলে। বেচারার হজম হচ্ছে না এসব। হা হয়ে কুহুকে দেখে যাচ্ছে শুধু। কুহু এবার কাব্যের ডেনিম জ্যাকেটটা নিয়ে শাড়ির উপরেই নিজের গায়ে পরে নিল। দাঁড়িয়ে থেকে হেঁটে হেঁটে কাব্যের নড়ে চড়ে দেখিয়ে বলল। দেখুন তো আমার ক্রাশ বয়ের জ্যাকেটে আমায় কেমন লাগছে, নাইস লুকিং না? কাব্য হা হয়ে এখনো কুহুকে দেখছে। কুহু জ্যাকেটটা টেনে নিজের নাকে ঘ্রাণ শুকল। কাব্যকে দেখিয়ে আবেশিত কণ্ঠে বলল। স্মেল একদম পাগল করা। আমার ক্রাশের চয়েস আছে বলতে হবে, রাইট কাব্য? কাব্য ভ্রু কুচকে এবার তাকালো। ক্রাশ বয় মানে? আমি তো তখন তোর... পরপর কাব্য থেমে গেল। কুহুর দিকে সন্দিহান চোখে চেয়ে পরপর উঠে আসে বিছানা থেকে। তবে রে, ঘরের মধ্যেই চোর হাঁটছিল আর আমি কিনা পুরো দুনিয়া খুঁজেছি। দাঁড়া তুই! কুহু দৌড়াচ্ছে পুরো রুমে। কাব্য ওকে ধরার জন্যে চেষ্টা চালাচ্ছে। একসময় কাব্য লাফিয়ে কুহুর শাড়ির আঁচল ধরে ফেলতে কুহু থেমে গেল। আঁচল বুকের কাছে ধরে রেখে আলগোছে পেছন ফিরে কাব্যকে দেখলো এক নজর। কাব্য সম্মোহিত চোখে ধীরে ধীরে আঁচলটা ধরে টানে। কুহু পেছায়। পিছিয়ে আসতে আসতে কুহু এগিয়ে আসে। কাব্যের বুকের সাথে ওর পিঠ লাগতেই কুহু কেঁপে ওঠে চোখ বন্ধ করে। কাব্য কুহুর গায়ের ডেনিম জ্যাকেটটা আস্তে করে ঘাড়ের দিকে সরিয়ে দিল। কুহু হাঁপড়ের মতো একটা বড় শ্বাস নিল। কাব্যর ঘাড়ে উন্মুক্ত অংশে নাক ডুবিয়ে চুমু খেলো পরপর কয়েকটা। কুহু জোরে শ্বাস ফেলে কাব্যের হাত চেপে ধরে। কাব্যের অবাধ্য হাত কুহুর পেটের উপর ঘুরঘুর করতে থাকে। কুহু তো জমে আছে প্রায় অস্থির ওর নিঃশ্বাস প্রশ্বাস। কাব্য ঘাড়ে নাক মুখ ডুবিয়ে দিল মিহি সরর। তোর ক্রাশ বয়ের এই ডেনিম জ্যাকেটটার মতো আজ আমি তোর গায়ের আবরণ হব কুহু। আজ আমি তোর আবরণ আর তুই নীরা। বাকিটা কুহু আর শুনতে পারে না। আবেশে নাস্তানা বোধ কুহু সাথে সাথে কাব্যকে পেছন ফিরে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ ডোবায়। কাব্য নেশায় পড়ে গেছে একদম। কুহুর শরীরের পাগল করে স্মেল নাকে এসে ঠেকছে বারবার। সম্মোহিত হচ্ছে বেচারা। কাব্য কুহুকে কোলে তুলে নিল সাথে সাথে। বিছানার দিকে যেতে যেতে বলল। একটা বাচ্চার আবদার করেছিলেন না সেদিন? রেজাল্ট তো পেলাম না। আই গেস আমার পরিশ্রম ঠিকঠাক হচ্ছে না। কুহু লজ্জায় দুহাতে কাব্যের ঘাড় জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকালো। কাব্য শুনতে পেল বিড়বিড়। অসভ্যের যাচ্ছি। পাত্তা দিল না কাব্য, বরং মৃদু হেসে ওকে বিছানায় শুইয়ে দিতেই কুহুর হঠাৎ কেমন কেমন যেন একটা লাগতে শুরু করলো। মনে হচ্ছে পেট থেকে সব খাবার বেরিয়ে আসতে চাইছে। সকাল থেকে এটা হচ্ছে কদিন ধরে। কাব্যকে বলা হয়নি এসবের কথা। কাব্য ততক্ষণে কুহুর গলায় চুমুর ঝড় বইয়ে দিচ্ছে। কুহু একবার কাব্যকে থামতে বলতে চাইল, কিন্তু পরপর কাব্যের ঝড়ের গতিতে একের পর এক ছোঁয়া ওর মুখ বন্ধ হয়ে যাচ্ছে। কাব্য ঠোঁটের দিকে আসতেই কুহু আর না পেরে হঠাৎ চোখ মুখ খিচে পেট চেপে ধরে চেঁচায়। বমি বমি করবো, সরেন। কি মানে? কাব্য মাথা তুলে ভ্রু কুচকে কিছু বোঝার আগেই কুহু ওকে ধাক্কা দিয়ে ফেলে। দ্রুত গতিতে বাথরুমে ঢুকে গেল। হড়হড়িয়ে বমি করতেই কাব্য নিজেকে সামনে দ্রুত বাথরুমে এসে ওকে ধরল। কুহু বমি করে প্রায় নেতিয়ে গেছে। ক্লান্ত হয়ে কাব্যের বুকের উপর পিঠে এলিয়ে দিতেই কাব্য চিন্তিত কণ্ঠে বলল। আমার চুমুতে বমি করলি কেন? শিখ তুই কবে থেকে এসব বমি হচ্ছে? আমাকে বললি না কেন? কুহু কোনো রকমে বলল। আমায় রুমে নিন প্লিজ। কাব্য কথাটা শোনা মাত্রই কুহুকে পাজা কোলে কোলে তুলে রুমে নিয়ে ঢুকলো।
বিছানায় শুয়ে ওর পাশে বসে চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল। কালকে ডক্টর আন্টিকে আসতে বলি, তোর লক্ষণ আমার সুবিধা লাগছে না। কুহু চুপচাপ কাব্যের হাতের ওপর মাথা এলিয়ে শুয়ে থাকে, শরীর কাঁপছে বাবরার। কাব্য এক সময় থামল, হঠাৎ কি মনে করে কাচুমাচু কণ্ঠে কুহুকে ডাকল। কুহু, কুহু জবাব দিল চোখ বুঝেই। হুম। কাব্য অপ্রস্তুত হয়ে বলল। তোর কি এই মান্থলি সাইকেল মিস গেছে? কুহু সাথে সাথে চোখ খুঁড়ে কাব্যের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকালো, একের পর এক হিসাব মেলালো চোখে চোখ রেখেই। কুহু কিছু বলল না, এরপর স্রেফ কাব্যের বুকের সাথে মিশে গেল। কাব্যের বুকে নাক ঘষতেই কাব্য অনুভব করে কুহুর শরীর কাঁপছে থরথর করে। কাব্য আর ঘাটানো না, জবাব চাইল না, শুধু দু হাতে শক্ত করে কুহুকে আঁকড়ে ধরে রাখলো শক্ত করে। কেন যেন কাব্যের নিজের চোখ দুটো টলমল করে উঠল তখন। মনে মধ্যে বয়ে গেল অজানা অশান্ত অস্থির কোনো উত্থাল ঝড়। সকালের সময় চমৎকার একটা খবর পাওয়া গেল, কুহু আবার মা হবে। এর তো দারুণ খবরটা শুনে সিদ্দিক মহলের সবার চোখে আনন্দ ঝলমল করছিল রীতিমতো। স্বামীমা তো সাথে সাথেই ছাগল সৎকা মানলেন। কবিতা শুনেই 1000 টাকা তাৎক্ষণিক মসজিদে দিয়ে দিলেন। বাকিদের অবস্থাও একই, সবাই যে যেভাবে পারছে কুহুর যত্ন আত্মীর কথা ভাবছে। আনোয়ার তো বলেই দিলেন আগামী কয়েক মাস কুহু একতলা থেকে নামবেই না, ওপরে উঠবে না। কবিতা সাদাতের দেখার হলে যেন ঘরে এসে দেখে যায় আগের বার যে দুর্ঘটনা ঘটেছে সেটা যেন আরেকবার না হয়। আনোয়ার বিশেষভাবে স্বামীমাকে সেটা দেখতে বললেন। স্বামীমা নিজেও দিশেহারা, সাথে সাথেই পায়েস ছড়ালেন চুলায়। মিষ্টিমুখ করবে সবাই এখন, ঘরের জিনিস দিয়ে করুক না হয়। কুহুটাও না হয় একটু খেলো, বাইরের জিনিস তো আর দেওয়া যাবে না এখন থেকে। সবাই কুহুকে নিয়ে যখন মাতামাতি করছে, পাশ থেকে কায়া গম্ভীর মুখে বসে আছে ঘরের এক কোণাতে। স্নিগ্ধ হয়তো সেটা দেখেছে, ও আশেপাশের সবাইকে দেখে এক সময় চুপচাপ এগিয়ে এলো কায়ার কাছে। কায়ার গায়ে গুঁতো দিয়ে জানতে চাইল, কি ব্যাপার, এত খুশির দিনে কারো মুখে এত অমাবস্যার কেন দেখা যাচ্ছে? কায়া স্নিগ্ধের দিকে তাকালো, ফুঁসে উঠে বলল। আমি বাচ্চা চাইলাম, আমাকে দিলেন না। কুহুপুর বেবি হচ্ছে, আমার কি মন চায় না বেবি নিতে? স্নিগ্ধ আশ্চর্য হলো, ঘরের সবাইকে একবার দেখে নিয়ে পরপর কায়াকে সবার অলক্ষ্যে টেনে নিয়ে গেল নিজের রুমে। দরজাটা আটকে কায়ার দিকে ফিরল, গম্ভীর স্বরে বলল, তুই বেবি নিবি? হ্যাঁ, এই বয়স কত তোর? তুই নিজে তোর বাচ্চা। কায়া ফুঁসে ওঠে। আমি আমি মোটেও বাচ্চা না। বয়স হয়েছে আমার। কতবার বললাম একটা বেবি নেই। আপনি এত ঘাটতারা কেন স্নিগ্ধ? স্নিগ্ধ চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে থাকে, পরপর গম্ভীর স্বরে বলল, বেবি নিব বলেছি তো, তোর অনার্সটা শেষ হোক, নিয়ে নেব তখন। কুহাপুর তো অনার্স শেষ হলো না, ও তো নিল। কায়া এই কথা বলতেই স্নিগ্ধের ইচ্ছে হলো নিজের চুলটা ছিঁড়তে। ও নিজেকে কোনো রকমে শান্ত করে জবাব দিল, কারণ ভাই ভাবির পরিস্থিতি আলাদা। আমরা যতদূর ধারণা, একবার বেবি নষ্ট হওয়ার ভাবির খুব ফোর্স করাতে ভাইয়ার এবার বেবিটা নিয়েছে। ওদের সিলেকশন একদম। তোর আর আমার তো এটা না। তাহলে তোর আবার কিসের মন ভাঙ্গা? সময় হলে এমনি আসবে বেবি। স্নিগ্ধ কথাটা বলে শার্ট খোলার চেষ্টা করতে কায়ার সাথে সাথে চোখ মুখ কুচকে বলল, এই শার্ট খুলতেছো কেন এখন? বাইরে মানুষ আছে কিন্তু। নির্লজ্জতা এখন না। স্নিগ্ধ চূড়ান্ত হতাশ, শার্টের বোতাম থেকে হাত সরিয়ে কায়ার দিকে বাঁকা নজরে চেয়ে বলল, ঘামছি তাই খুলতেছি। তুই হর্নি হইয়া যাইতেছস কেন? রাতে তো কাছে আসলেই চেঁচাস, তখন এসব ডাক কি মাইন্ড কই থাকে তোর? ফাজলামি কোথাকার। কায়া লজ্জা পেয়ে গেল এবার। ইস, আগে আগে এসব ভেবে নিয়েছে। এতটা ডার্ক মাইন্ডেরও ও কোনো রকমের সরি বলে স্নিগ্ধকে পাশ কাটিয়ে চলে যাবে। পাশ থেকে স্নিগ্ধ হাত চেপে আটকে দিল ওকে। পরপর কায়া কিছু বোঝার আগেই কায়াকে টেনে এনে দরজার সাথে মিশিয়ে নিয়ে দু হাতে ওকে আটকে দিল। কায়া হঠাৎ করে এমনটা করায় সম্ভবত চমকে উঠেছে। কোনো রকমের স্নিগ্ধের দিকে চেয়ে কিছু বলবে তার আগেই স্নিগ্ধ কায়ার হাতটা নিয়ে ওর শার্টের বোতামে রাখলো। লো ভয়েসে ফিসফিসালো, স্বামীর সামনে মাইন্ড ডার্টি হওয়ার ভালো লক্ষণ? নাও,
আনওয়াট মাই শার্ট ডার্লিং। কায়ার বুক কাঁপছে, অস্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস চলছে। ও বাধা দিল না কেন যেন, চুপচাপ মাথাটা নিচু করে স্নিগ্ধের শার্টের সবগুলো বোতাম খুলে দিতেই স্নিগ্ধ শার্ট ছুঁড়ে ফেলল ও পাশের মেঝেতে। কায়া স্নিগ্ধের ম্যানলি বডি শেপ দেখে শুকনো ঢোক গেলে একটা, পরপর চোখ দুটো টেনে সরিয়ে নিল লজ্জায়। স্নিগ্ধের সফট কণ্ঠ শোনা যায়। কায়াজান। কায়া জবাব দিতে পারে না, স্রেফ শ্বাস ফেলে মাটির দিকে চোখ রেখে। স্নিগ্ধ কায়ার গাড়ে হাতটা রাখলো আলতো করে, লো ভয়েসে শোনালো। দিনের বেলা হর্নি হলে দোষ নেই। আই গেট বিবাহিতদের কিস করতে খুব সভ্যস্ত, কেউ বাধা টাধা দিবে না, কি বলিস? কায়া কেঁপে ওঠে, কোনো রকমে বলতে চাইল। এখন না। বাকিটা বলতে আর পারল না। স্নিগ্ধ রীতিমতো হামলে পড়ল কায়ার মিষ্টি অধরে। কায়া বেচারি আচমকা এমন হামলায় থরথরিয়ে কেঁপে দরজার সাথে মিশে যেতেই স্নিগ্ধর কোমর টেনে ওকে নিজের সাথে মিশিয়ে নিল। কায়ার সর্বাঙ্গ কাঁপছে, আবেশে বেচারি স্থানকাল ভুলে স্বামীর গলা জড়িয়ে ধরল দু হাতে। একসময় স্বামী স্নিগ্ধও ভুলে গেল আশপাশ। সেদিন সূর্য আকাশেই ছিল, অথচ দিনের বেলায় রাত নেমে এলো স্নিগ্ধের পুরুষ মনে। ও কায়াকে ছেড়ে অশান্ত অস্থির শ্বাস ফেলতে ফেলতে কায়াকে পা জাগোলাত করে বিছানায় ছুঁড়ে ফেললো এক প্রকার। বাকিটাক্ষণ কায়ার গায়ে গুই আর একদমই শুনল না এই পাষণ্ড স্বামী। কায়ার নতুন কেনা সাউন্ড বক্স থেকে গুনগুন করে গানের গলা ভাসছে। সংসারে পা দেওয়ার পর কেটেছে কটা বছর। কাব্যকুহু বাচ্চার সবে 4 বছরে পা দিয়েছে, হাঁটতে শিখেছে। তুরতুর করে পুরোটা বাড়ি হেঁটে বেড়ায় ওদের ছোট বাচ্চাটা। নামও তার বেশ সুন্দর, কথা কথা আবার ভীষণ কথা বলতে পছন্দ করে। বাড়ির সবাইকে নাকানি চুবানি খাওয়া রীতিমতো কথা দিয়ে। আর কাব্য কুহু আদর করে ডাকে ওকে তুতুন। নাদুস নুদুস মেয়েটা আজকাল পুরোটা সিদ্দিক বাড়ির সবার প্রাণ। নানা নানু থেকে শুরু করে কারোর আদর পাওয়া বাকি নেই ওর আর। তাই মাঝে মধ্যে কুহু বড্ড রাগ দেখায়। ওর মতে এই বাতর বাচাল মেয়েটাকে আদর করে করে বাড়ির সবাই মাথায় উঠাচ্ছে, অথচ কুহুরের রাগ কাব্য কেন কেউই পাত্তা অবধি দিচ্ছে না। কুহু কাব্য আজ ঘুরতে বেরোবে। কুহু সুন্দর একটা জামদানির শাড়ি পরেছে, সফট পিঙ্ক রঙে। আয়নার সামনে রেডি হচ্ছে। মেকআপ বলতে কাজল আর লিপস্টিক দেবে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে সাজছে, পাশ থেকে কথা ওর ছোট ছোট গোলগাল হাত দিয়ে লিপস্টিক টেনে এনে সেটার ক্যাপ খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে কখন থেকে। কুহু ভেবেছিল বাচ্চা মেয়ে ক্যাপ খুলতে টুলতে পারবে না, তবে মেয়ে তো কাব্যের দারুণ চালাক। ঠিক খুলে ফেলল এক সময়। ঠোঁটে বিশ্রী করে লেপটে লাগানোর পর কুহুকে ডাকে। ও আম্মু, দেখো দেখো, আমি মেকআপ করেছি, দেখো না গো। কুহুর শাড়ির আঁচলে টান পড়তে ও কাজল রেখে মেয়ের দিকে ফিরে তাকালো। মেয়ের ঠোঁটের অবস্থা তখন 12টা। কুহু চূড়ান্ত বিরক্ত হয়ে টান দিয়ে ওর থেকে লিপস্টিক নিয়ে রেখে দিয়ে চোখ ফাঁকালো। তুতুন, মা মানা করেছিলাম না এইসব ধরতে? কত কেমিক্যাল থাকে এইসবে জানো? কেন ধরলে? আর এভাবে ঠোঁটে লাগিয়েছো, লেপটে গেছে না? কথা লেপটে গেছে শুনে বাচ্চা বাচ্চা পায়ে উকি দিয়ে উঁচিয়ে আয়না দেখার চেষ্টা করে। ও মা, লেপটে গেছে? আমাকে কি বাজে দেখাচ্ছে? ইস, কথা আয়নাতে নিজের মুখ দেখে ঠোঁট উল্টে ফেল। ইয়াক, মুখে দাও না আম্মু, বাজে দেখাচ্ছে, ভূত। কুহু মেয়ে ঠোঁট উল্টানো দেখে হেসে উঠল শব্দ করে। মেয়েকে টেনে এনে ফট করে কোলে তুলে ঠোঁটের উপর মিষ্টি এক চুমু খেলো। আহ্লাদ দেখিয়ে বলল, না আম্মু, আমার মেয়েটাকে আদর আদর দেখাচ্ছে, মোটেও বিশ্রী দেখাচ্ছে না আমার আম্মুটাকে। দাও আম্মু, টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। কুহু টিস্যু এনে সুন্দর করে ঠোঁটের আশপাশ মুছে দিল। পরে একটা লিপ গ্লোস এনে কথা ঠোঁটে লাগিয়ে দিতে দিতে বলল, বাবা তোমাকে এতগুলো লিপ গ্লস এনে দিয়েছে না, বলো? এগুলো না দিয়ে এইসব দিবে কেন? আর এগুলো লিপস্টিক দিবে না, সাজতে চাইলে লিপ গ্লস দিবে। আম্মু? কথা মায়ের ঘাড়ে মুখ ডুবিয়ে শাড়ির আঁচল খুঁচিয়ে খুঁচিয়ে জবাব দিল। আচ্ছা। গুড গার্ল, এখন নামো, আম্মু মেকআপ শেষ করি। কুহু বলতেই কথা ভদ্র বাচ্চার মতো মায়ের কোল থেকে নেমে বিছানায় পা উঠিয়ে বসে। পা নাড়িয়ে নাড়িয়ে হেসে বলল, আমি দেখি আম্মু, একটু ডিস্টার্ব করবো না আমি। কুহু হাসল। ওকে আম্মু, দেখো ধরবে না কিন্তু কিছু, ওকে? ওকে মাদার বাংলাদেশ। কথা থামস আপ দেখিয়ে ফোকলা দাঁতে হাসল। কুহু অবাক, বলল,
এই ডাক কে শেখালো তোমায়? পাপা পাপা বলেছে তুমি মাদার বাংলাদেশ আর বাবা মিস্টার বাংলাদেশ। কথা বলে কুটকুট করে হেসে উঠে মুখে হাত চেপে ধরে। কুহু হেসে ফেলল মেয়ের হাসি দেখে। কাব্য ওয়াশরুমে। কুহু কাজল চোখে দিতে দিতে এবার কাব্যকে ডাকলো। এই শেষ হয়েছে তোমার? আর কতক্ষণ লাগবে? কাব্য জবাব দিল না। খানিক পর দরজা খোলার আওয়াজ পেলে কুহু কাজলে পুরো মনোযোগ রেখে ইশারায় কথাকে দেখিয়ে বলল, মেয়েটাকে একটু দেখো তো, ওর দুধটা গরম করা আছে, কষ্ট করে একটু খাইয়ে দাও প্লিজ। বলা বাহুল্য কুহুর আপনি ডাক অনেক আগেই তুমিতে নেমে এসেছে। তার কারণ মেয়ে হওয়ার পরে কুহুর মধ্যে পুরো আগাগোড়া গিন্নি ভাব এসেছে। রোজ বাসায় শাড়ি পরে, মেয়েকে নিয়ে মেতে থাকে, রান্নাও করে নিয়ম করে, স্বামীকে সময় দিচ্ছে। বলতে গেলে এবার পুরোদস্তর গৃহিণী হয়েছে 6 বছর আগের সেই বোকা ইম্যাচিউর কুহেলিকা সিদ্দিক কুহু। ওদিকে কুহুর প্রশ্নে কাব্য একটাও উত্তর দিল না, বরং কুহুর সামনে দেয়ালে হেলান দিয়ে ডাকলো, ম্যাডামের সাজা শেষ হলে দেখতো আমাকে কেমন দেখাচ্ছে। কথা এতক্ষণে হা করে বাবাকে দেখছিল। তার তো বিছানা থেকে এক লাফে কাব্যের কাছে দৌড়ে এগিয়ে এলো। কাব্যের পায়ের কাছে দাঁড়িয়ে মাথা উঁচিয়ে কাব্যের দিকে হা করে তাকিয়ে আছে। আশ্চর্য হয়ে চোখ ঝাপটে ঝাপটে বলল, বাবা তুমি মায়ের ফোনের ওই ছবির মতো সেজেছো কেন? কাব্য মেয়েটাকে কোলে তুলে নিল। কুহু কথার কথা শুনে কেন যেন কাজলটা রেখে কাব্যের দিকে ফিরে তাকালো অন্যমনস্ক হয়ে। সাথে সাথেই কুহু একদম স্থির হয়ে হা করে কাব্যের দিকে তাকিয়ে থাকে। কাব্যকে পা থেকে মাথা অবধি দেখে ভ্রু বাঁকায় সাথে সাথেই। কাব্য কুহুর এমন হতভম্ব চেহারা দেখে বাঁকা হাসে। মেয়েটা কোলে নিয়ে ভ্রু উঁচিয়ে চোখ টিপলেই কুহু অবাক হয়ে বলল, এটা ডেনিম জ্যাকেট। তোমাকে হঠাৎ এই ড্রেস আপ কেমন? কাব্য মেয়েকে কোলে রেখেই এগোলো। কুহুর সামনে দাঁড়িয়ে মেয়েকে ড্রেসিং টেবিলের ওপর বসিয়ে দিল। কুহু তখনও কাব্যের দিকেই তাকিয়ে আছে। কাব্য মডেলদের মতো ডেনিম জ্যাকেটটা টেনে টেনে কুহুকে দেখিয়ে বলল, চমকেছিস? এটা তোর চুরি করা সেই ডেনিম জ্যাকেট বাই দ্য ওয়ে। কুহু তখনও আহাম্মক। পাশ থেকে কথা আবারও আশ্চর্য কণ্ঠে বলল, আম্মু পাপার এমন একটা ছবি তোমার মোবাইলে আছে না? বলো না আম্মু, দেখো না বাবা আজ তারইও ছবির মতো লাগছে, ছবির মতো করেছে। বাবাকে দেখতে না আর ছোট বাবা লাগছে দেখতে। তিতলি কুটকুট করে হেসে ওঠে। কুহু লজ্জা পেয়ে গেল এবার। মিনমিন করে কাব্যকে বলল, পাগল একটা, বুড়ো বয়সে ভীমরতি। এই ড্রেস আপে এখন আমাকে পাগল করার কি ছিল? কাব্য ভ্রুও চালো। মেয়ের অগোচরে কুহুর কোমরের পাশটায় চিমড়ি কাটতেই কুহু ফুঁসে উঠে ওর দিকে তাকালো। কাব্য ওই চোখ পাকানো কে দুয়ানার পাত্তা না দিয়ে বরং ফিস ফিস করে বলল, ভাবলাম মেয়ে হওয়ার পর হয়তো তোর আকর্ষণ কমেছে। আজকাল তো টাইম ফাইম দিসই না আমাকে, তাই একটু মাথা ঘুরালাম ম্যাডামের। কাব্য কথাটা বলে কুহুর কানের কাছে এসে ফিস ফিস করে, এবং আমি অত্যন্ত আশা রাখছি আজকে রাতে মেয়েটাকে আম্মুর ঘরে রেখে আসা হবে। কুহু লজ্জায় মাথা নামিয়ে হেসে ওঠে নিঃশব্দে। কাব্য পরপর বলল, আপনার হাজবেন্ড তার স্ত্রীর সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য ক্র্যাপ করছে রীতিমতো। সো যদি একটু মেহেরবানি করতেন। কাব্য কথাটা বলে এগোতেই কুহু ওকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কাব্য সরে গিয়ে হেসে উঠে মেয়েকে নিজের দিকে টেনে এনে কোলে তুলে নিল। কথা কাব্যের ডেনিম জ্যাকেটটা নেড়ে চেড়ে দেখছে শুধু। কুহুকে একসময় কথা চমকে উঠে বলল, আম্মু তুমি কিন্তু আমার পাপাকে কমপ্লিমেন্ট করনি, কেন করনি? আমাকে তো সুন্দর জামা পরলে নাইস বলো, আদুরে লাগছে বলো, আজ পাপাকে এত হ্যান্ডসাম লাগছে, কমপ্লিমেন্ট দাওনি কেন? ভেরি ব্যাড আম্মু। কুহু হা হয়ে মেয়ের পাকনামি শোনে। কাব্য মেয়ের কথায় লাই দিয়ে বলল, ইয়া, দেখেছিস আমার মেয়ে একমাত্র বাপের দুঃখ বোঝে, বাকিরা তো বুড়ো বলে দিলে চোট দেয় আজকাল। কুহু চোখ পাকালো। মেয়ে পাশে আছে না, শুধু বেফাস কথা। কাব্য ভ্রু কুচকে তাকালো। পাশ থেকে কথা আবার বলল, আম্মু বলো না গো, ও আম্মু। কুহু মেয়ের এমন নাছোড় বান্দা আবদারে ছোট করে শ্বাস ফেলল। কাব্য মুখ লুকিয়ে হাসছে মেয়ের অগচরে। নিজেও মেয়ের মতো আবদার করে সফট কণ্ঠে বলল, বলেন না ততুনের আম্মু। কুহু হেসে ফেলল। পরপর কি যেন হলো, ধীরে কাব্যের দিকে এগোলো। কাব্য কেন যেন শ্বাসটা আটকে আসে ও অপলক স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। কুহু এবার মেয়েকে এক হাতে ধরে মেয়ের গালে চুমু খেলো আস্তে করে। চুমুটা কাব্যের দিকে চেয়েই খেলো।
কেন যেন কাব্যের মনে হলো কুহু চুমুটা যেন কাব্যের গালেই দিচ্ছে। কুহু পরপর মেয়ের গালে চুমু খাওয়া অবস্থায় নিষ্পলক কাব্যের দিকে ওভাবেই চেয়ে থেকে আস্তে করে বলল, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সমাপ্ত।